স্যার, কেন ওই বদমাইশ মেয়েটাকে আপনি কাজে রেখেছেন? ওকে আপনি এক্ষুনি কাজ থেকে তাড়িয়ে দিন। ও আমার ছোট যা হয়, ও কিন্তু একেবারেই ফালতু মেয়ে, আর ও ভীষণ কাজ চুরি করে। দেখো রঞ্জনা, ও যে তোমার ছোট যা সেটা তো আমি জানতাম না, কিন্তু খুব এফিসিয়েন্ট। তার সাথে আমাদের ইন্টারভিউ রাউন্ডে খুব ভালো পারফর্ম করেছে। সুতরাং আমি ওকে ওই রকম তোমার কথাই কাজ থেকে তাড়িয়ে দিতে পারবো না। তোমরা মিলেঝুলে কাজ করো, বুঝেছো? রঞ্জনা কিছুতেই তার বসের কথা সহ্য করতে পারে না। আসলে রঞ্জনা ছোট যা চম্পা তার সঙ্গে একই কর্পোরেট অফিসে চাকরি করা শুরু করে, কিন্তু যতই দিন যায় ততই তাদের মধ্যে ঝামেলাঝাটি তীব্র হয়ে ওঠে আর একে অন্যকে ছোট করতে শুরু করে। এভাবেই একদিন ইচ্ছা করে বড় যা রঞ্জনা তার ছোট জায়ের কাজ খারাপ করে দেয়, আর চম্পা সেই নিয়ে তার বসের কাছে গিয়ে নালিশ করা শুরু করে। দেখো, তোমাদের পারিবারিক ঝামেলা তোমরা এরকম অফিসের কাজের মধ্যে দিয়ে নিয়ে এসো না, তাতে আমাদের অফিসের কাজ খারাপ হবে। আর তোমাদের পারিবারিক ঝামেলা শুনে আমি বা কি করবো, তাই না? আপনাকে প্রথমেই বলেছিলাম ওই জোচ্চোর বদমাইশ মেয়েটাকে একদম কাজে রাখবেন না, কিন্তু আপনি তো আমার কথা শোনেননি। আর আজকে দেখেছেন তো ওর জন্য আমার প্রজেক্টটা কেমন করাপ্ট হয়ে গেল। তাই আপনি ওকে কিছু বলুন আর ওকে কাজ থেকে বের করে দিন। মোটেই আমার জন্য তোমার প্রজেক্ট নষ্ট হয়ে যায়নি, বরঞ্চ তুমি আমার প্রজেক্ট নষ্ট করে দিয়েছো। তাই স্যার, আপনি আমার বড় জাকে শাস্তি দিন। আমার বড় জা সবসময় আমাকে বাড়িতে জ্বালিয়ে খায়, আর এখানেও আমাকে জ্বালাচ্ছে। কোনো সময় আমার সঙ্গে মিলেমিশে কাজ করে না। আর তুমি কি ভেবেছো তুমি আমার অফিসের জীবন দুর্বিষহ করে দেবে আর আমি তোমাকে ছেড়ে দেব? তুমি যদি বদমাইশি করো তাহলে আমি সেই অসভ্যতামির মুখ কিন্তু একেবারে ভেঙে দেব। এভাবেই অফিসের বসের কেবিনে বড় যা এবং ছোট যা একে অপরের সঙ্গে ভীষণ পরিমাণে ঝামেলাঝাটি করতে থাকে। আর এই ঝামেলা শুধু আজকের বিষয় নয়। আজ থেকে প্রায় 1 বছর আগে কমলা দেবীর বড় ছেলে প্রীতমের সঙ্গে রঞ্জনার বিয়ে হয়। রঞ্জনা প্রথম সকলের সঙ্গে খুবই মিলেমিশে সংসার করত আর সবসময় নিজের পরিবারের খেয়াল রাখত। আর অন্যদিকে সে কর্পোরেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। অর্থাৎ রঞ্জনা একেবারে পরিপূর্ণ গৃহিণী ছিল। রঞ্জনা, আজকে ব্রেকফাস্টে কি রান্না করেছো? ব্রেকফাস্টে শুধু চা দিলে তো হবে না, আমার টিফিন কোথায়? আর আমি তো টিফিন নিয়েও যাবো। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি সবার জন্য গরম গরম আলুর পরোটা বানিয়ে দিচ্ছি। তুমি চা দিয়ে আলুর পরোটা খেয়ে নাও, আর আলুর পরোটা টিফিনে নিয়ে যেও, কারণ আমি ঠিক করেছি আমিও আজকে টিফিনে আলুর পরোটাই নিয়ে যাব। না না রঞ্জনা, আমি ওসব খাবার খেতে পারবো না। তুমি আমাকে অন্য কিছু রান্না করে দাও। আর প্রত্যেকদিন একই আলু পরোটা খেলে আমার ভুঁড়ি মোটা হয়ে যাবে, কারণ আমি সবসময় এক জায়গায় বসে কাজ করি, জানোই তো। তাই বেশি তেল জাতীয় জিনিস খাবো না। এভাবে প্রীতম সবসময় বিভিন্ন রকম খাবার দাবার খাওয়ার জন্য তার চাকরিরত বউয়ের কাছে আবদার করে। আর রঞ্জনা সবসময় অফিসে কাজ করে, আবার বাড়িতে এসেও পরিশ্রম করতে থাকে। এর ফলে সে একেবারে ক্লান্ত হয়ে যায়। কিন্তু তার দেওর শ্যামল আবার নিজের বৌদিকে খুবই স্নেহ করে আর বৌদির সম্মানও করে। আর তখনই সেখানে শ্যামল চলে আসে। দাদা, তুই সবসময় বৌদিকে এরকম রান্না বান্না করাস কেন বলতো? বেচারি তখন কাজ করতে যাবে, তারপর বাড়িতেও কাজ করছে, আবার রাত্রিবেলা এসে রান্না করবে। তাই একদিন আমি আর তুই রান্না করবো, আর মা আর বৌদি বাড়িতে শুধুমাত্র আরাম করবে, আর বৌদি অফিসে যাবে, বুঝেছিস? শ্যামলের কথা শুনে দাদা এবং বৌদি দুজনেই হেসে ওঠে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর তাদের সংসারটা ভালো মতোই চলতে থাকে। রঞ্জনা প্রত্যেকের খাওয়া দাওয়া থেকে শুরু করে সকলের খুব ভালো মতো খেয়াল রাখে আর নিজের দেওরকেও ভীষণ পরিমাণে স্নেহ করে। একদিন সকলে মিলে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। সেই সময়, ভাই, আমি ভাবছিলাম যে তুই যেহেতু সবসময় তোর বৌদির শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করিস, আর বৌদি যে আমাদের জন্য সবসময় রান্না বান্না করে সেটা তো তোর ভালো লাগে না, তাই সেই জন্যই আমি একটা উপায় ভেবেছি, বাড়িতে একটা নতুন লোক নিয়ে আসতে হবে। হ্যাঁ দাদা, তুই একদম ঠিক কথাই বলেছিস, আমিও এই কথাই ভাবছিলাম। তাহলে তুই বল, আমি কালকে থেকে বাড়িতে একটা নতুন রাঁধুনি রাখছি, যে প্রত্যেকদিন আমাদের বাড়িতে এসে আমাদের রান্না বান্না করে দিয়ে যাবে। আরে বোকা ছেলে, তোর বড় দাদা রাঁধুনি রাখার কথা বলছে না রে, তোর জন্য পার্মানেন্ট রাঁধুনি নিয়ে আসার কথা বলছে। মানে তুই এবার একটা বিয়ে কর, আর বিয়ে করে ছোট বৌমাকে বাড়িতে নিয়ে আয়, যাতে বড় বৌমা ছোট বৌমা দুজনে মিলেমিশে আমাদের সকলের দেখাশোনা করতে পারে, বুঝেছিস? হ্যাঁ, একদম ঠিক শ্যামল। আমার ছোট যা যদি চলে আসে তাহলে কিন্তু আমার খুবই হেল্প হবে। এবার তুমি সত্যিই বিয়েটা করে নাও, না হলে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো না। থাক বৌদি, তুমি কি যে বলো না, আমার আর ভালো লাগে না এসব কথা। আমি কিছুতেই বিয়ে করবো না। বিয়ে করে আমি আমার নিজের পার্মানেন্ট স্বর্গের টিকিট কাটাতে চাই না, কেননা বিয়ে করলেই বাড়িতে অনেক ঝামেলা, আর জীবনেও ঝামেলা। আর শোনো, একদম আমার বিয়ের কথা বলবে না বলে দিলাম। শ্যামলের মুখে এরকম কথা শুনি তার পরিবারের সকলে একেবারে হো হো করে হেসে ওঠে, কিন্তু তারা শ্যামলকে ছেড়ে দেয় না। সবসময় তারা শ্যামলের পেছনে পড়ে থাকে, যাতে শ্যামল তাড়াতাড়ি করে বিয়ে করে নেয়। আর একদিন শ্যামল না পেরে তার বৌদির কাছে আসে আর নিজের জন্য বিয়ের কথা বলতে শুরু করে। বলছি বৌদি, শোনো না, তোমার সাথে একটা কথা আছে। ওই আগের দিন তুমি আর মা আমাকে ফোন করে বলেছিলে না যে আমার জন্য বিয়ের সম্বন্ধ তো দেখবে, ওই জন্যই কথা বলতে এসেছিলাম আর কি।
হ্যাঁ বলো ভাই, আমি তো বুঝতেই পেরেছি যে তোমার নিশ্চয়ই কোনো একটা মেয়েকে পছন্দ আছে, তাই জন্য আমি যখনই তোমাকে বিয়ের কথা বলি তখনই তুমি আমার আর মায়ের কথা একদমই শোনো না। তাহলে সেই মেয়ের কথাটা এখন বলেই ফেলো। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো বৌদি। আমার অফিসে একটা মেয়ে চাকরি করে, যার নাম চম্পা, আর আমি ওকে ভীষণ পরিমাণে পছন্দ করি। ও তোমার মতো অত সুন্দর দেখতে নয় ঠিকই, কিন্তু স্বভাব খুব ভালো, তাই আমি ওকেই বিয়ে করবো বৌদি। আর ও আমাদের সংসার একেবারে মানিয়ে গুছিয়ে নিয়েও চলতেও পারবে। দেওরের কথা শুনে রঞ্জনা খুবই খুশি হয়, আর শ্যামল তার বৌদিকে চম্পার ছবি দেখালে রঞ্জনা চম্পাকে একেবারেই চিনতে পারি। আর কিছুদিনের মধ্যেই সে নিজের দেওরের সঙ্গে চম্পার ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর তোমার সঙ্গে আমার এভাবে আলাপ হবে আমি তো বুঝতেই পারিনি, আর তুমি যে একেবারে আমার ছোট যা হয়ে যাবে এটা তোমার ধারণাই ছিল না। সত্যি আমার ভীষণ ভালো লাগছে। তোমার প্রমোশন হওয়ার পর তুমি যখন আমাদের কোম্পানিতে জয়েন করেছো তার জন্য তোমাকে কংগ্রেচুলেশন জানাই। হ্যাঁ ম্যাম, আপনার সঙ্গে আমি অনেকদিনই এক অফিসে কাজ করছি, আর আপনি ভীষণ ভালো মহিলা, তাই আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমি সবসময় আপনার কথা শুনে চলবো। ম্যাম? ম্যাম আবার কি? এখন আমি তোমার বড় দিদি, মানে বড় যা, তাই তুমি একদম আমাকে ম্যাম বলে ডাকবে না, আমি তো তোমার দিদির মতো। এই শুনে চম্পা খুবই খুশি হয়, কিন্তু তখনও তারা নিজেদের পরিবারে আসা বিপদের কোন রকম আভাস পায়নি। তারা দুই যায় যতই এক অফিসে মানিয়ে কাজ করুক না কেন, সংসার করার সময় তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হবেই। আর এরকমই ঝামেলা শুরু হয় 1 মাসের মধ্যেই, কারণ রঞ্জনা যেহেতু পরিবারের সব কাজ করে আর অন্যদিকে চম্পা নিজের অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এর ফলে তাদের মধ্যে খুঁটিনাটি ঝামেলা শুরু হয়ে যায়। আমি অফিসে চাকরি করি কিন্তু সংসারও করি, তাই বলে তোমার মতো সবসময় আমি নিজের অফিসের কাজ নিয়ে বড়াই করি না চম্পা। তাই তুমি আমার হাতে হাতে সংসারে কাজ করো, আর আজকে তুমি দুপুরবেলা আমার হয়ে রান্না করে দেবে। না বৌদি, আজকে আমি রান্না করতে পারবো না, কারণ আমার নতুন অফিসে জয়েন করার ইন্টারভিউ আছে। তোমার জীবনে কোনো উন্নতি নেই বলে আমার জীবনে উন্নতি হবে না সেটা তো হতে পারে না। তুমি তো সেই একই অফিসে অনেক দিন থেকে কাজ করছো, কিন্তু আমি এবার অফিস শিফট করব, তাই আমি কোনো রান্না বান্না করতে পারবো না। এই বলে দুই বৌমার মধ্যে ভীষণ পরিমাণে ঝামেলা শুরু হয়, আর ঝামেলা দিনে দিনে বেড়েই চলে। অন্যদিকে চম্পা একেবারে তৈরি হয়ে গলায় আই কার্ড ঝুলিয়ে ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর এদিকে রঞ্জনা বাড়ির সব রান্নাবান্না করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন চম্পা নিজের জন্য সুজির হালুয়া বানায়, আর সেই সময় রঞ্জনা রান্নাঘরে এসে বলে, সারাক্ষণ অফিসে থেকে কাজ করে আসার পর এখন তুমি সবার জন্য সুজির হালুয়া বানাচ্ছ, আর আমিও অফিস থেকে কাজ করে এসেছি, এই সুজির হালুয়া খেয়ে আমার পেট ভরবে না, তুমি আমার জন্য রুটি তরকারি রান্না করো। আমি রুটি তরকারি করতে পারবো না, আর তোমার যখন রুটি খেতে ইচ্ছা করছে তাহলে তুমি নিজের জন্য রুটি বানিয়ে নাও, আর আমাদের শাশুড়ি মায়ের জন্যও বানাবে, কিন্তু আমি সুজির হালুয়াই খাবো, এছাড়া আমি অন্য কোনো খাবার খাবো না। এভাবেই রান্নাবান্না নিয়ে তাদের মধ্যে ভীষণ ঝামেলা শুরু হয়, আর যা দেখে দুই ভাই এবং মা ভীষণ পরিমাণে কষ্ট পায়। তারা কোনোদিনও ভাবতে পারেনি যে দুই বউ মিলেমিশে থাকার বদলে এরকম ভাবে ঝামেলা শুরু করবে। যেখানে রঞ্জনা বাড়ির বড় বউ, তবুও সে চম্পার সঙ্গে মানিয়ে নিতে চায়। আর তারপর যখন চম্পা রঞ্জনার সঙ্গে একই পোস্টে একই অফিসে জয়েন করে, তখনই তাদের মধ্যে আরো হিংসা বেড়ে যায়। প্লিজ তোমরা এরকম কর্পোরেট সেক্টরে এরকম বসের কেবিনে দাঁড়িয়ে ঝগড়াঝাটি করো না। আমার তোমাদের ফ্যামিলি ঘটনা শুনতে কোনো ইন্টারেস্ট নেই। তোমরা নিজেদের কাজ নিজেরা করো। আর অফিসে এমন একটা নতুন অ্যাপ তৈরি করার প্রজেক্ট এসেছে, তাই আমি তোমাদেরকে কিছু নতুন টিমে ডিভাইড করে দেবো। আর তোমাকে আর তোমার ছোট যাকে একই টিমে দিলাম। তোমরা মিলেমিশে কাজ করো আর সুন্দর পারফরমেন্সও দাও। এভাবেই একই টিমে রঞ্জনা এবং চম্পা পড়ার ফলে তারা কিছুতেই নিজেদের সঙ্গে মানিয়ে নিতে পারে না। ফলে তারা দুজনে মিলে একটা সুন্দর অ্যাপ তৈরি করার বদলে একে অপরের অ্যাপ নষ্ট করে দিতে চায়। তোমার থেকে আমার সফটওয়্যার কোম্পানিতে এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাই তুমি আমার সঙ্গে কাজ করলেও আমার কথা শুনে চলবে, ঠিক আছে? কারণ আমি কিন্তু এর আগে তোমার ম্যাম ছিলাম, তাই আমি অ্যাপ তৈরি করব, তুমি চুপচাপ বসে থাকবে। তুমি আগে আমার ম্যাম থাকতে পারো, কিন্তু এখন আমার আর তোমার ডেজিগনেশন কিন্তু একই, তাই তোমার কথা আমি কেন শুনবো? আর আমার মাথায় একটা অ্যাপ তৈরি করার অনেক ভালো বুদ্ধি আছে, তোমাকে আমার কথা শুনে চলতে হবে, না হলে কিন্তু আমি তোমার সফটওয়্যারে যে অ্যাপ বানাবো সেটাকে হ্যাং করে দেব, আর তুমি কোনো কাজ করতে পারবে না। এভাবে সে অফিসে সকলে মিলেমিশে সুন্দর করে কাজ করে, আর তারা প্রায় অনেকটা অ্যাপ বানিয়ে ফেলে। কিন্তু তখনও তারা দুই যায় একই অফিসে একই টিমে কাজ করা সত্ত্বেও অ্যাপ বানানোর কাজ শুরু করতে পারে না। এভাবে বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলে তারা মনে মনে বুঝতে পারে এবার তাদের দুজনকে একে অপরকে সাহায্য করতেই হবে, না হলে কোনো মতে অ্যাপ তৈরি করা সম্ভব হবে না। দেখো, আমি যা বুঝতে পারছি আমাদের আর ঝগড়া করলে চলবে না, কারণ আমাদের যে করেই হোক অফিসের উন্নতি করতে হবে, আর সেই কারণেই কিন্তু আমাদেরকে এখানে কাজে রাখা হয়েছে।
আর না হলে আমাদের এখান থেকে কাজ চলে গেলে আমরা বাড়িতে বসে যাব, কেউ আমাদের 1 টাকাও দেবে না। আর আমরা এখন চাকরি করি বলে আমাদের সংসারে এত দাম, আর আমাদের চাকরি চলে গেলে আমাদের কোনো দামও থাকবে না। আমি অনেকক্ষণ ধরে তোমাকে সেই কথাটাই তো বলার চেষ্টা করছি দিদি, কিন্তু তুমি তো আমার সঙ্গে ঝগড়া করেই যাচ্ছ। তাই চলো, আমাদেরকে যখন একই টিমে থেকে কাজ করতেই হবে, আমরা তাহলে তাড়াতাড়ি অ্যাপ বানিয়ে ফেলি, কারণ আমরা এই কোম্পানির সবথেকে এফিসিয়েন্ট এমপ্লয়ি। এই বলে তারা 2 যা মিলে একসঙ্গে কাজ করতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই তারা একে অপরের বুদ্ধি প্রয়োগ করে একটা খুব সুন্দর অ্যাপ তৈরি করে ফেলে। আর তারপর যখন তাদের অফিসের বস অ্যাপগুলো দেখতে থাকে, তখন রঞ্জনা এবং চম্পার অ্যাপ সব থেকে বেশি ভালো হয় আর তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে তারা 2 বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। তোমরা 2 যাই আমাদের অফিসে সবচেয়ে ভালো কাজ করেছো, আর তোমাদের অ্যাপের জন্য আমাদের কোম্পানি অনেক টাকা লাভ করেছে। তাই তোমাদের 2 যাকে আমি একসাথে ইনক্রিমেন্ট দেবো, আর তোমাদের ডেজিগনেশন কালকে থেকে বেড়ে যাবে। এনিওয়ে, কনগ্রাচুলেশন, তোমরা আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারো। বসের এমন কথা শুনে 2 যা খুবই খুশি হয় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারপর থেকে তারা দুজনে প্রমিস করে যে তারা কোনোদিনও নিজেদের মধ্যে ঝগড়া করবে না, আর সংসারেও তারা মিলেমিশে কাজকর্ম করবে। আমরা মিলেমিশে কাজ করলাম বলে আজকে আমরা জিততে পারলাম, সুতরাং এরপর থেকে আমরা নিজেদের মধ্যে কোনো ঝামেলা করব না। চলো আমরা বাড়িতে যাই, আর বাড়ির সবাইকে আমরা সুখবরটা জানাবো। হ্যাঁ দিদি, চলো আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই বলে তারা দুজনে একটা ক্যাব গাড়ি বুক করে বাড়িতে চলে আসে। আর তারা তাদের পরিবারের লোকেদেরকে সেই সুখবর দিলে প্রত্যেকে খুবই খুশি হয়। তারপর থেকে তারা 2 যা সংসারেও নিজেদের অফিসের মতো মিলেমিশে কাজ করতে থাকে। আর 2 বউকে এরকম মিলেমিশে কাজ করতে দেখে কমলা দেবী, প্রীতম এবং শ্যামল মনে মনে শান্তি পায়। এই দেখো সুলগ্না, আমি আজকে বাজার থেকে অনেক অনেক ফাস্টফুড কিনে এনেছি। আমাদের বাজারে মদন কাকার যে ফাস্টফুডের দোকান আছে না, ওই দোকানে আজকে গরমের মধ্যে ফাস্টফুডে অফার দিচ্ছে। পিৎজা, বার্গার, মোমো, চাউমিন, এগ রোল সব 20 টাকা করে বিক্রি করছিল। সেই জন্য আমি বেশি বেশি করে সবকিছু নিয়ে চলে এসেছি। চলো তুমি আর আমি মজা করে খাই। না না বৌদি, আমি গরমের মধ্যে কোনো রকম অয়েলি ফুড কিংবা ফাস্টফুড খাবো না, কারণ এমনিতেই এই গরমে আমার খুব শরীর খারাপ করছে। তার উপর আমি যদি এসব খাই তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এই শুনে চন্দ্রিমা নিজের ঘরে গিয়ে ফাস্টফুড খাওয়া শুরু করে দেয়। সে খুবই মজা করে খাবারগুলো খেতে থাকে। এমন সময় সেখানে তাদের এক প্রতিবেশী বুলটি দেবী চলে আসে। ও বৌমা, তুমি এখানে? তোমার শাশুড়ি মা আর ননদ কোথায় বলো তো? আসলে ওদের সঙ্গে একটা দরকারি কথা ছিল, কিন্তু সারা বাড়িতে আমি ওদেরকে খুঁজে পেলাম না। বুলটি দেবীকে দেখা মাত্রই চন্দ্রিমা তাড়াতাড়ি করে তার খাবারগুলো ঢাকা দিয়ে দেয়। দূর, আমার খাবার খাওয়ার সময় বুলটি কাকিমাকে এখনই আসতে হলো। ভাগ্যিস খাবারগুলো আমি আগেই ঢেকে দিয়েছি। কাকিমা যদি দেখতে পেত তাহলে আমার খাবারে নজর লেগে যেত আর আমার পেটে ব্যথা করত। কি গো বৌমা, খাবার খেতে খেতে এতই ব্যস্ত যে কোনো কথা বলতেই পারছো না? মুখের মধ্যে কতটা খাবার পড়েছো যে কথা বলতে পারছো না? না না কাকিমা, সেরকম ব্যাপার নেই। আসলে আমার খাওয়া তো আগেই হয়ে গেছে। আর আপনি আমার শাশুড়ি মা ননদের কথা বলছেন? ওরা তো বাজারের দিকে গেছে। ওরা বলছিল কিছু একটা কেনাকাটা করবে, তাই আপনি এখন চলে যান। আমার শাশুড়ি মা যখন আসবে তখন আমি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব। এই শুনে বুলটি দেবী নিজের বাড়িতে চলে যায়। চন্দ্রিমা এবার নিজের ঘরে দরজা লক করে খাবার খাওয়া শুরু করে। পেট ভরে এবং মন ভরে ফাস্টফুড খাওয়ার পর চন্দ্রিমা ফোন দেখতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা যখন চন্দ্রিমা তার ননদ এবং শাশুড়ি মাকে খাবার খেতে দেয়, তখনই হঠাৎ করে চন্দ্রিমা প্রচন্ড বমি করতে শুরু করে। আরে আরে বৌমা, কি হলোটা কি তোমার? হঠাৎ করে তোমার বমি হচ্ছে কেন? কোনো সুখবর আছে নাকি? সুখবর না ঘোড়ার ডিম, আমি যেটা নিয়ে ভয় করছিলাম সেটাই হলো। ওই বুলটি কাকিমা আমার খাবারে নজর দিয়েছে। সন্ধ্যাবেলা আমি যখন খাবার খাচ্ছিলাম তখন বুলটি কাকিমা আপনাদেরকে খুঁজতে এসেছিল। ওনার নজর এতই সাংঘাতিক, ওই নজর দেওয়া খাবার খেয়ে আমার শরীর খারাপ করলো। আর দেখুন না, এখন আবার বমিও হচ্ছে। চন্দ্রিমার কথা শুনি তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আসলে চন্দ্রিমা ভীষণই অন্ধবিশ্বাসী ছিল। সে একজন শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও নানান রকম কুসংস্কারে বিশ্বাসী। আর প্রত্যেক দিনই তাদের বাড়িতে চন্দ্রিমার এরকম অন্ধবিশ্বাসের নিদর্শন পাওয়াই যায়। দেখো বৌদি, এটা সরাসরি তোমার অন্ধবিশ্বাস। বুলটি কাকিমা তোমার খাবারে কোনো রকম নজর দেয়নি, কারণ তুমি যেই দোকান থেকে আজকে ফাস্টফুড গুলো কিনে এনেছিলে ওই দোকান থেকে আজকে কাকিমাও অনেক ফাস্টফুড কিনে এনেছিল। তাই সন্ধ্যাবেলা আমাকে আর মাকে ডাকতে এসেছিল, যাতে আমরাও ওনার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে ফাস্টফুড খেতে পারি। ওনার বাড়িতে অত খাবার থাকতে উনি তোমার খাবারে এসে নজর দিয়ে যাবেন?
সে ওনার বাড়িতে যতই খাবার থাকুক না কেন, ওনার প্রচন্ড লোভ। আমার খাবার দিকে উনি লোভ সামলাতে পারেনি, সেই জন্যই তো খাবারের নজর দিয়ে পালিয়েছে, আর এখন আমাকে ভুগতে হচ্ছে। বৌদি, আমি এখনো বলছি, এটা তোমার অন্ধবিশ্বাস। তোমার পেট খারাপ হওয়ার পেছনে অন্য কারণ আছে। আসলে বাজারে গিয়ে আমি আর মা জানতে পারলাম ওই মদন কাকু 4-5 দিনের বাসি ফাস্টফুড কম দামে বিক্রি করছে, কারণ এই গরমের মধ্যে মানুষ পুরোপুরি ফাস্টফুড খাওয়া বন্ধ করে দিয়েছে। তাই মদন কাকুর ফাস্টফুড সেরকম ভাবে বিক্রি হচ্ছে না। ওই অনেক দিনের বাসি খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার জন্যই তোমার পেট খারাপ করেছে, এটাই হলো আসল কারণ। হ্যাঁ বৌমা, সুলগ্না ঠিক কথাই বলছে। তুমি কিন্তু আমার প্রিয় বান্ধবীর নামে একদম উল্টোপাল্টা কথা বলবে না। ও যদি জানতে পারে তাহলে কি ভাববে বলো তো? ও তো আমাদের বাড়িতে আসাই বন্ধ করে দেবে। আপনারা আমাকে যতই ভুলভাল কথা বোঝানোর চেষ্টা করুন না কেন, আমি আপনাদের কথা মানতে পারছি না। কারণ মদন কাকুর বাসি খাবার খেয়ে যদি আমার পেট খারাপ হয়েই থাকতো, তাহলে তো বুলটি কাকিমারও শরীর খারাপ করার কথা ছিল। কই, বুলটি কাকিমার তো এরকম কিছু হয়নি। কারণ বুলটি কাকিমা তোমার মতো গাদা খানিক খাবার খায়নি, এজন্যই বুলটি কাকিমার কিছু হয়নি। চন্দ্রিমা কিছুতেই তার ননদ কিংবা শাশুড়ি মায়ের কথা মানতে চায় না, তাই সে রাগ দেখিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। এরকম ভাবে আরো 2-4 দিন কাটে। একদিন চন্দ্রিমা তার মায়ের বাড়িতে যাবে বলে খুব সুন্দর একটা জামা পরে রেডি হয়। চন্দ্রিমা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তখনই তাদের প্রতিবেশী বুলটি কাকিমার সঙ্গে দেখা হয়। চন্দ্রিমাকে দেখে বুলটি কাকিমা বলে, আরে বৌমা, তোমাকে আজকে কি সুন্দর দেখতে লাগছে। তোমাকে একদম অন্যরকম লাগছে। তুমি আবার ম্যাচিং পরে কানের দুল পরেছো তো, সেই জন্য তোমাকে আরো সুন্দর লাগছে। তোমাকে আমি এরকম সেজেগুজে থাকতে আগে কখনোই দেখিনি। বাপের বাড়িতে যাচ্ছ তাই না? তোমার শাশুড়ি মা আমাকে বলছিল। বুলটি দেবীর এমন কথা শুনে চন্দ্রিমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। চন্দ্রিমা তাদের প্রতিবেশীর কথার উত্তরে কোনো কথা না বলেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। চন্দ্রিমাকে আবার ফিরে আসতে দেখে সুলগ্ন এবং তার মা দুজনেই প্রচন্ড অবাক হয়। কি ব্যাপার বলো তো মা? বৌদি এইমাত্র বাড়ির বাইরে গেল, নিজের বাপের বাড়িতে না গিয়ে আবার কয়েক সেকেন্ডের মধ্যে বাড়ি ফিরে এলো কেন? বৌদিকে দেখে মনে হচ্ছে খুবই রেগে আছে। দেখি তো বৌদি ঘরে গিয়ে কি করছে। আমার মনে হয় নিশ্চয়ই বৌমার কিছু একটা হয়েছে, না হলে বৌমা একবার বাড়ির বাইরে বেরিয়ে কিছুতেই ফিরে আসতো না। চল গিয়ে দেখি কি হয়েছে। এই বলে অর্পিতা দেবী এবং তার মেয়ে চন্দ্রিমার ঘরে যায়। তারা দেখে চন্দ্রিমা যে জামাটা পরে বাপের বাড়িতে যাবে বলে তৈরি হয়েছিল, সেই জামাটা খুলে চন্দ্রিমা একটা বড় কাঁচি দিয়ে কেটে জামাটা টুকরো টুকরো করে ফেলছে। এই দেখে সুলগ্ন এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ বাবা বৌদি, এটা তুমি কি করলে গো? তুমি এত সুন্দর নতুন চুড়িদারটা এভাবে কেটে ফেললে কেন? একটু আগেই তো এটা পরে তুমি মায়ের বাড়িতে যাবে বলে তৈরি হয়েছিলে। কি হয়েছে তোমার বলো তো? কি আর বলবো, ওই বুলটি কাকিমার জন্য আমার জীবনটা একদম তছনছ হয়ে যাচ্ছে। সেদিন আমার খাবারে নজর দিয়েছে, আর আজকে আমার জামার উপর নজর দিল। আমি বাড়ি থেকে বেরোতেই এই জামাটা পরে থাকতে দেখে আমার কত প্রশংসা করলো, তাই আমি কাঁচি দিয়ে আমার জামাটা কেটে দিয়েছি। কারণ বুলটি কাকিমা আমার উপর নজর দিয়েছে। আমি যদি এই জামাটা না কাটতাম, তাহলে কালকে আমার শরীর প্রচন্ড খারাপ করতো। চন্দ্রিমার মুখে এমন অন্ধবিশ্বাসের কথা শুনে সুলগ্ন এবং তার মা আকাশ থেকে পড়ে। তারা চন্দ্রিমার এরকম যুক্তিহীন কথা শুনে প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। বৌদি, তুমি আমাদের বাড়ির বৌমা হয়ে এতটা অন্ধবিশ্বাসী কিভাবে হতে পারো? ওই জামাটা পরে তোমাকে সুন্দর লাগছিল বলে কাকিমা তোমার প্রশংসা করেছে। আসলে কাকিমা একটু এরকমই। মেয়েরা বউরা একটু সুন্দর পোশাক আশাক পরলে, সাজগোজ করলে কাকিমা খুবই পছন্দ করে। কই, আমিও তো যখন মাঝে মধ্যে কলেজে যাই, তখন কাকিমাও আমার অনেক প্রশংসা করে। আমার তো কখনো শরীর খারাপ করে না। হ্যাঁ গো বৌমা, এটা তোমার অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই নয়। কারণ এখনো পর্যন্ত আমিও কোনো নতুন শাড়ি পরলে বুলটি আমারও প্রশংসা করে, কিন্তু আজ পর্যন্ত বুলটির কথা শুনে আমার তো কখনো শরীর খারাপ করেনি। জানি না ওই বুলটি কাকিমা আপনাদের উপর কি জাদুটোনা করেছে। যখনই দেখি তখনই আপনারা শুধু বুলটি কাকিমার প্রশংসাই করতে থাকেন। আমার কোনো কথাতেই আপনারা বিশ্বাস করেন না। আমি একদম শিওর বুলটি কাকিমা আপনাদের উপর কোনো কালো জাদু করেছেই। মা, বৌদিকে বুঝিয়ে কোনো লাভ হবে না। বৌদিকে যতই বোঝাতে যাবে, ততই বৌদি একটার পর একটা কুসংস্কার আমাদের সামনে তুলে ধরবে। ঠিক আছে বৌদি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আজকে তোমার মায়ের বাড়িতে যাবে তো, নাকি আর যাওয়া যাবে না? হ্যাঁ, যাবো না মানে? আজকে তো আমাকে যেতেই হবে। আমার কেমন জানি এখনো প্রচন্ড ভয় করছে। মায়ের কাছে গিয়ে আমি লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে আমার নজরটা ঝাড়িয়ে দিতে বলবো। কারণ বুলটি কাকিমার নজর খুবই সাংঘাতিক। আমার নজর না ঝাড়লে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই বলে চন্দ্রিমা তার বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জানি না দাদা কি দেখে এরকম একটা অন্ধবিশ্বাসী মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। বৌদি একটা শিক্ষিত মেয়ে,
শুধু তাই নয়, বৌদি বাচ্চাদেরকে টিউশন পড়াই, তার উপরও বৌদি যদি মনে মনে এসব কুসংস্কারকে প্রাধান্য দেয় তাহলে বৌদি বাচ্চাদেরকে কি শেখাবে বলো তো? জানি না রে মা, আমারও এসব আর ভালো লাগে না। আমি তো সবসময় উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন বৌমার মাথা থেকে এরকম কুসংস্কারের ভূত নেমে যায়। এইভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন সুলগ্ন তাদের বাড়ির সামনে একটা বিড়ালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওমা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি একবার বাইরে এসে দেখে যাও কি হয়েছে। মা, এই দেখো, এই বিড়ালটা হঠাৎ করে মারা গেল কিভাবে বলো তো? বৌদি কত ভালোবেসে সকাল বিকাল সন্ধ্যাবেলা এই বিড়ালটাকে দুধ খাওয়াতো। বৌদি আবার ভালোবেসে এই বিড়ালটার নাম রেখেছিল রকি। একটু আগেও তো বৌদি রকিকে দুধ খাইয়েছিল। এখন দেখো বিড়ালটা মৃত অবস্থায় পড়ে আছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই বিড়ালটার কোনো অসুখ হয়েছিল, না হলে হঠাৎ করে মারা যাবে কেন? কিন্তু ব্যাপার হচ্ছে বৌমা যদি এখন রকিকে এরকম অবস্থায় দেখতে পাই তাহলে শুধু শুধু বৌমা কষ্ট পাবে। তাই চল আমরা বরং এই বিড়ালটাকে জঙ্গলের দিকে ফেলে দিয়ে আসি। তখনই সেখানে হঠাৎ করে চন্দ্রিমা চলে আসে। চন্দ্রিমাকে দেখে সুলগ্ন এবং তার মা দুজনেই ভয় পেয়ে যায়। তাই তারা দুজনে সেই মৃত বিড়ালটাকে লুকানোর চেষ্টা করে। না না, আমার থেকে লুকানোর কোনো দরকার নেই। আর তাছাড়া এই বিড়ালকে মরে যেতে দেখে আমি কোনো রকম ভাবে কষ্ট পাবো না, কারণ আমি নিজেই তো এই বিড়ালটাকে মেরে ফেলেছি। তাই আমার কষ্ট পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যাও তোমরা রকিকে জঙ্গলে ফেলে দিয়ে এসো। এমন কথা শুনে সুলগ্ন এবং তার শাশুড়ি মা আকাশ থেকে পড়ে। মানে এই তুমি কি বলছো বৌদি? তুমি পাগল হয়ে গেলে নাকি? তুমি তো রকিকে খুবই ভালোবাসতে, আর তুমি এখন বলছো তুমি নিজেই রকিকে মেরে ফেলেছো? সত্যি বৌদি, তোমার উপরে আমার প্রচন্ড রাগ হচ্ছে। তুমি কিভাবে এমন জঘন্য কাজটা করতে পারলে বলো তো? যা করেছি বেশ করেছি। আমি জানতাম না এই রকি আমার জীবনের কত বড় শত্রু। আসলে আজকে যখন আমি চাকরিতে ইন্টারভিউ দিতে বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন রকি আমার রাস্তা কেটেছিল। কিন্তু রকিকে যেহেতু আমি খুব ভালোবাসতাম তাই আমি কিছু না মনে করে ইন্টারভিউ দিতে চলে গেছি। আর জানো, ইন্টারভিউ থেকে আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই রকির জন্যই আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। যাতে ভবিষ্যতে আমার আর কোনো ক্ষতি না হয় তাই জন্য আমি রকিকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছি। বৌমা, আমরা যা দেখছি তুমি তোমার অন্ধবিশ্বাসের জন্য কখনো তো আমাদেরও প্রাণ নিয়ে নিতে পারো। এগুলো পুরানো যুগের চিন্তাধারা। এগুলো শুধুমাত্র কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তুমি এরকম ভাবে একটা অবলা নির্বাক বিড়ালের প্রাণ নিয়ে নিতে পারলে? আপনাদেরকে আমি কোনো কিছু বোঝাতে পারবো না, কারণ আপনাদের মাথায় কিচ্ছু নেই। ওই বুলটি কাকিমা আপনাদের দুজনের মাথাটা একদম খেয়ে ফেলেছে। এখনো বলছি, আপনারা যদি আমার কথা শোনেন তাহলে কিন্তু এই বাড়ির উন্নতি হবে। আমার তো মনে হচ্ছে ওই বুলটি কাকিমা আমাদের ক্ষতি করার জন্য এসব কিছু করছে। তখনই চন্দ্রিমার ফোনে হঠাৎ করে একটা কল আসে। হ্যাঁ, মিসেস চন্দ্রিমা বলছেন? আসলে আমরা একটা অনেক বড় মিস্টেক করে ফেলেছি। আজকে আমাদের কোম্পানিতে চন্দ্রিমা নামে দুজন ইন্টারভিউ দিতে এসেছিল, মিস চন্দ্রিমা আর মিসেস চন্দ্রিমা। আসলে আপনাদের দুজনকে পুরোপুরি গুলিয়ে ফেলেছি, তাই আমাদের কোম্পানি থেকে ভুল করে আপনাকে রং ইনফরমেশন দেওয়া হয়েছে। মিসেস চন্দ্রিমা মানে আপনাকে রিজেক্ট করা হয়নি, মিস চন্দ্রিমাকে রিজেক্ট করা হয়েছে। এনিওয়ে, কনগ্রাচুলেশন, আপনি চাকরিটা পেয়ে গেছেন। সামনের মাস থেকেই আপনি জয়েন করতে পারেন। সেই ব্যক্তির কথা শুনে চন্দ্রিমা প্রচন্ড পরিমাণে অবাক হয়। এমন পরিস্থিতিতে চন্দ্রিমা অঝর নয়নে কাঁদতে শুরু করে। আমি সত্যি অনেক বড় পাপ করে ফেলেছি। আমি রকিকে মেরে ফেলে খুব অন্যায় করেছি। আজকে সত্যি প্রমাণ হয়ে গেল আমি ভীষণ অন্ধবিশ্বাসী। আমার অন্ধবিশ্বাসের জন্য আজকে রকির জীবনটা চলে গেল। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম কুসংস্কারে বিশ্বাস করব না। আমি নিজেকে পুরোপুরি ভাবে শুধরে নেব। চন্দ্রিমার কথা শুনে তার ননদ এবং শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয়। সেই দিনের পর থেকে চন্দ্রিমা সত্যি সত্যি নিজেকে পরিবর্তিত করে ফেলে। সে আর কোন রকম কুসংস্কারে বিশ্বাস করে না। এমনকি সে তাদের প্রতিবেশী বুলটি কাকিমার কাছেও ক্ষমা চায়। এভাবেই চন্দ্রিমা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে শুরু করে।